মডার্ন যুগের মেয়েটি টাইম ট্রাভেল করে প্রাচীন যুগে যায়, যেখানে তার স্বামী ছিল কোমায় এবং তার শাশুড়ি ছিল তার সবচেয়ে প্রিয় বান্ধবী। টিপিক্যাল শাশুড়ি বৌমার ঝগড়া থেকে বেশ আলাদা, ফানি এবং মিষ্টি একটা ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র লুসিকে দেখতে পাই, এবং লুসি বলে যে ৩ বছর আগে আমার এই পরিবারের অর্থাৎ ডিউক অফ ঝেনের পরিবারে বিয়ে হয়েছিল। সত্যি কথা বলতে ৩ বছরে আমি ভীষণই আরামদায়ক একটা জীবন কাটিয়েছি, এবং আমার জীবনটা বলতে গেলে একজন বিধবার জীবনেরই সমান ছিল, কারণ আমার স্বামী এই ৩ বছর কোমাতে ছিল। কিন্তু ৩ বছর পর আমার স্বামী কোমা থেকে উঠে পড়েছে, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এবার আমরা দেখতে পাই যে লুসি তো তার শাশুড়ি অর্থাৎ জুলিয়ার কাছে গিয়ে বলে যে আমি আর এই বাড়িতে থাকতে চাই না। এবার জুলিয়া তো বলে ওঠে যে কি, আমার ছেলে ঠিক হয়ে গেছে বলে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? এবং লুসি বলে যে হ্যাঁ, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, কারণ আমি তোমাকে দেখার জন্য ঠিকই ফিরে আসব। এবার আমরা লুসির ব্যাক স্টোরি দেখতে পাই। লুসি আসলে মডার্ন যুগে একজন সাধারণ কর্পোরেটের কর্মী ছিল, যে কিনা তার অফিস জীবনের ঘানি টানছিল। এবং হঠাৎই একদিন সে প্রাচীনকালে টাইম ট্রাভেল করে চলে আসে, এবং তার পরিবার তাকে জোর করে ডিউক জেনের ছেলে জর্জের সাথে বিয়ে দিয়ে দেয়। এবার প্রথমে তো লুসি বিয়ে করতে একদমই রাজি হচ্ছিল না, যে আমাকে জোর করে বিয়ে দেওয়া যাবে না। কিন্তু সে তার মা বাবার কাছ থেকে শুনতে পায় যে ছেলেটা নাকি কোমাতে আছে, এবং এই কথা শুনেই লুসি রাজি হয়ে যায়। একটা বড়লোক বাড়ির ছেলে যে কিনা কোমাতে আছে, এরকম একটা আনন্দ আরামের জীবন কে না চায়। এবং লুসি তাই জন্য জর্জকে বিয়ে করে এই বাড়িতে আসে। এই বাড়িতে আসার সাথেই তার প্রথম দেখা হয় তার শাশুড়ি জুলিয়ার সাথে। এবং জুলিয়া তো তাকে দেখেই বলে ওঠে যে শোনো লুসি, আমার বাড়িতে থাকতে গেলে আমার নিয়ম কিন্তু মেনে চলতে হবে। এবং আমার বাড়ির নিয়ম হচ্ছে যে আমার বাড়ির বৌমা কখনো কোনো বিষয় কষ্ট পাবে না। এবং জুলিয়া তো লুসিকে প্রচুর গয়না, মণি, মুক্ত অনেক কিছু দিয়ে একদম আদর যত্নে রেখেছিল। লুসি বলে যে এই ৩ বছরে সে একদম আরামের জীবন কাটিয়েছে, যেমনটা সে এতদিন স্বপ্ন দেখতো তেমন জীবন। সকালবেলা সে তার শাশুড়ি জুলিয়ার সাথে অপেরা দেখতে যেত, চা খেতে যেত। সন্ধ্যাবেলা তার শাশুড়ি জুলিয়া তাকে নানা রকমের জুয়েলারি শপিং করাতে নিয়ে যেত। তারপর সে তো শাশুড়ি এবং তার বান্ধবীদের সাথে নানা রকম খেলা এই সব কিছু মজ মস্তিতে মেতে থাকতো। আর প্রতিদিন একবার ভদ্রতার খাতিরে সে তার কোমায় থাকা স্বামীকে টেনে টুনে দেখার চেষ্টা করত যে কোনোভাবে তার জ্ঞান ফেরানো যায় কিনা। যদিও লুসি চাইতো না যে তার জ্ঞান ফিরে আসুক। এমনকি লুসির শাশুড়ি অর্থাৎ কিনা জর্জের মা জুলিয়াও তো হাল ছেড়ে দিয়েছিল যে তার ছেলের মনে হয় আর এই দশা ঘুচবে না। লুসিকে মনে হয় সারা জীবন এইভাবেই কাটাতে হবে। এবং সেই নিয়ে লুসি তো খুবই নকল কান্না কাঁদে। কিন্তু মনে মনে লুসি তো ভাবছিল যে এটাই তো আমি চাই, এই ব্যাটার যেন কোনোদিন চোখই না খুলে, ও সারা জীবন কোমাতেই থাকুক, আর আমি এরকম মজা করে জীবনটা কাটাই। এবার আমরা দেখতে পাই যে লুসি এবং তার শাশুড়ি তো একদিন আরাম করে মুখে মাস্ক লাগিয়ে রিল্যাক্স করছিল, এবং তখনই খবর আসে যে জর্জের জ্ঞান ফিরে গেছে, মানে সে কোমা থেকে উঠে পড়েছে। এবার এই খবর শুনে লুসি তো একদম হতবাক হয়ে যায় যে এ আবার উঠে পড়লো কি করে। কিন্তু জুলিয়া কিন্তু একদমই নড়নচড়ন করে না। লুসি বলে ওঠে যে মা, তোমার ছেলে এত বছর পর কোমা থেকে উঠলো, তুমি কোনো রিয়াকশন দিচ্ছ না কেন? এবং জুলিয়া বলে যে কেন, তুমি জানো না, মুখে মাস্ক লাগানো থাকলে বেশি নড়াচড়া করতে নেই। যাই হোক, আমার ছেলে যখন উঠেই পড়েছে তাহলে যাই, ওর সাথে গিয়ে দেখা করে আসি। এবার লুসি আর জুলিয়া দুজনে মিলে জর্জের সাথে দেখা করতে আসে, এবং তারা দুজন তো একে অপরকে ঠেলছিল যে কি কথা বলবো আমরা। এবং আমরা দেখতে পাই যে জর্জ তো খুবই রাগী টাইপের ছিল। এবার লুসি তো তখনই বলে ওঠে যে হ্যালো, তুমি ঠিক আছো তো? এবং জর্জ তো তখনই বলে ওঠে যে মা, এই মেয়েটা আবার কে? জুলিয়া বলে যে এটা হচ্ছে লুসি, তোমার স্ত্রী। তুমি যখন কোমায় ছিলে তখন এই মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে। প্রতিদিন ও তোমাকে জাগানোর জন্য কত কষ্টই না করেছে। জর্জ তো তখনই বলে ওঠে যে এটা আমার ঘর নাকি কোনো গ্রসারি স্টোর? আমার ঘরের সব জিনিসপত্র এইভাবে ছড়ানো কেন? আসলে এতদিন জর্জের ঘরে লুসি তো থাকতোই না, তাই তার ঘরটা একদম জঞ্জালে পরিপূর্ণ হয়ে গেছিল। এবং জর্জের রাগ দেখে লুসি আর জুলিয়া তো সেখান থেকে ছুটতে বেরিয়ে আসে। জুলিয়া বলে ওঠে যে বাপরে, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। লুসি বলে যে কিন্তু মা, তুমি তোমার ছেলেকেই ভয় পাচ্ছ?
এবং জুলিয়া বলে যে হ্যাঁ, আসলে ওকে পুরো ওর বাবার মতো দেখতে, তাই জন্যই আমার ওকে দেখলেই ভয় লাগে। লুসি মনে মনে ভাবে যে আসলে তার শ্বশুরের সাথে অর্থাৎ ডিউক জেনের সাথে তার শাশুড়ির সম্পর্ক খুব একটা রোমান্টিক ছিল না, তাই জন্যই মনে হয় তার শাশুড়ি এমন কথা বলেছে। এবার জুলিয়া তো তখনই বলে ওঠে যে লুসি, তাহলে আমরা অপেক্ষা কিসের জন্য করছি, চলো আমরা একটা বড় পার্টির আয়োজন করি। যতই হোক জর্জের জ্ঞান ফিরেছে, আমাদের তো এবার একটা ব্যাঙ্কোয়েটের আয়োজন করতেই হবে। এবং তারা দুজন তো ঠিক করে তারা একটা পার্টির আয়োজন করবে। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে লুসি, জুলিয়া এবং জর্জ লাঞ্চ করছিল এবং তখনই সেখানে প্রবেশ করে জুলিয়ার স্বামী অর্থাৎ জর্জের বাবা ডিউক ধেন। এবং ডিউক ধেনের সাথে তার অত্যন্ত কাছের একজন সহকর্মী জেনারেল ক্যামিলাও সেখানে আসে। এবং লুসি তো মনে মনে ভাবে যে এই যে আমার শয়তান শ্বশুরটা এসে গেছে, আবার সাথে করে একটা মহিলাও এনেছে। এবার জেনারেল ক্যামিলা তো তখনই একটি মাছের ডিশ সেখানে দিয়ে বলে যে জুলিয়া, আমি তোমার জন্য বিশেষত এই মাছটা রান্না করে এনেছি খুব ভালো একজন শেফকে দিয়ে। তুমি তো মাছ খেতে ভালোবাসো, তাই জন্যই এটা আমি তোমার জন্য এনেছি। আশা করি তোমার ভালো লাগবে। যেহেতু এখন জর্জের জ্ঞান ফিরে এসেছে, তাই আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো, যাতে তোমার পাশে পাশে থাকতে পারি। এবার লুসি তো মনে মনে ভাবে যে হঠাৎ করে এই মহিলা আমাদের বাড়িতে কেন থাকতে চাইছে? তাহলে কি ক্যামিলার সাথে আমার শ্বশুরের কোনো সম্পর্ক রয়েছে? তার মানে এই ক্যামিলাই হচ্ছে আমার শাশুড়ির পুরনো শত্রু। লুসি বলে ওঠে যে জেনারেল ক্যামিলা, আপনি আমার শাশুড়ি মায়ের ভালো চাইলেও আপনি তার টেস্টটা মনে হয় খুব একটা জানেন না। আসলে আমার মা এই ধরনের মাছ খায় না। তাছাড়া আমার মায়ের যেরকম ডায়েট, সেই ডায়েটের সাথে এই মাছের ডিশটা যায়ও না, তাই জন্য এটা আমার মা খাবে না। এবার এই কথা শুনে জেনারেল ক্যামিলার তো মনে মনে খুবই রাগ উঠছিল, কিন্তু সে কিছু বলতেও পারছিল না। এবার জুলিয়া তো তখনই বলে যে আমার পেট ভরে গেছে, এবং এই বলে সে উঠে যায় এবং লুসিও সেখান থেকে উঠে আসে। এবার লুসি তো তার শাশুড়ির মন ভালো করার জন্য তার শাশুড়ির প্রিয় কুকিজ নিয়ে এসেছিল। লুসি বলে যে মা, তোমার জন্য আমি তোমার প্রিয় আমন্ড কুকিজ নিয়ে এসেছি, 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এনেছি, এবার তো খেয়ে দেখো যে কেমন লাগছে। আর তাছাড়াও তোমার জন্য একটা গিফট আছে। এবং লুসি তো তার শাশুড়ি মায়ের জন্য খুব সুন্দর একটা চুলের কাটাও এনেছিল। মানে তাদের সম্পর্কটা একদমই টিপিক্যাল শাশুড়ি বৌমার মতো, খুবই ভালো ছিল এবং একদম বেস্ট ফ্রেন্ডের মতো ছিল। লুসি বুঝতেই পেরেছিল যে ওই ক্যামিলার সাথে তার শাশুড়ির মনটা একদম খারাপ হয়ে গেছে, তাই জন্যই তার মন ভালো করার জন্যই লুসি এই জিনিসগুলো এনেছিল। এবার লুসি তো তখনই বলে ওঠে, এই যে তোমার কি এতেও মন ভালো লাগছে না? তাহলে চলো আমরা একটা অপেরা দেখে আসি। আমাদের শহরে একটা নতুন অপেরা এসেছে, সেখানে একটা মহিলা তার শয়তান স্বামীকে ছেড়ে তার সন্তানকে নিয়ে একদম আনন্দে স্বাধীনভাবে থাকে। এবার জুলিও তো বলে ওঠে যে লুসি, আমাদের দুনিয়ায় কি সেটা সম্ভব হবে কখনো? এবং লুসি তো বলে যে নিশ্চয়ই হবে। কিন্তু তখনই সেখানে ডিউক ঢেন চলে আসে এবং সে বলে ওঠে যে তোমাদের এই ধরনের কথা কে শিখিয়েছে? এই ধরনের কথা যেন আমি আমার বাড়িতে কখনোই না শুনি। এবং আমরা দেখতে পাই যে ততক্ষণে সেখানে জর্জও চলে এসেছিল এবং জর্জও তো বলে ওঠে যে লুসি, এমন কিছু করো না যাতে আমার বাবার অসম্মান হয়। এবার জুলিয়া তো তখনই লুসির সাপোর্টেই কথা বলে এবং বলে যে লুসি 3 বছর তোমাকে এইভাবে বিয়ে করে রয়েছে, তুমি কোমায় থাকার পরও মেয়েটা তোমাকে বিয়ে করেছে, প্রতিদিন সে চেষ্টা করেছে তোমাকে কোমা থেকে ওঠানোর, তোমাকে মাসাজ করেছে, তোমার পাশে থেকেছে, আর জ্ঞান ফেরার পর তুমি তাকে এইভাবে প্রতিদান দিচ্ছ। এবার এই কথা শুনে জর্জ বলে যে কেন, আমি কি ওকে বলেছিলাম যে বিয়ে করতে আমাকে? ও ওর বাবা মার ইচ্ছায় আমাকে বিয়ে করেছে। তাছাড়া আমি তো ওকে এটাও বলিনি প্রতিদিন আমাকে মাসাজ করে দিতে বা আমার পাশে থাকতে, সেটা ও নিজের ইচ্ছাতেই করেছে। তাহলে প্রতিদানের প্রশ্ন কোথা থেকে আসছে? এবার ডিউক ধেন তো তখনই চেঁচিয়ে উঠে বলে যে এই ধরনের কোনো কথাই আমি আমার বাড়িতে শুনতে চাই না, তোমরা এখনই এখান থেকে বিদায় হও। এবং লুসি আর জুলিয়া তো সেখান থেকে বেরিয়ে আসে। এবার আমরা সেই রাতের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে লুসি তো তার বাক্স প্যাঁচড়া নিয়ে তার ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছিল। লুসি বলে যে জর্জ, তুমি একাই এই ঘরে থাকো। কিন্তু জর্জ তো সেই কথা শোনে না এবং সে তো সঙ্গে সঙ্গে লুসিকে কোলে তুলে নেয় এবং তারা তো দুজনে বিছানায় দুই দিকে মুখ করে ঘুমিয়ে পড়ে। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। চিকিৎসক এসে জর্জকে চেক করে এবং চিকিৎসক জানায় যে এখন জর্জ পুরোপুরি ঠিকই আছে। এবার জুলিয়া তো তখনই বলে ওঠে যে জর্জ, লুসির জন্যই তুমি কিন্তু সেরে উঠতে পেরেছো। লুসি এত এফোর্ট না দিলে তুমি কিন্তু সারতে না, তোমার উচিত লুসিকে কিছু উপহার দেওয়া।
এবার লুসি তো মনে মনে ভাবছিল যে আমি তো গয়নাগাটি খুব পছন্দ করি, তাই আমাকে যেন কিছু গয়না উপহার দেয়। কিন্তু জর্জ তখনই বলে ওঠে যে না, আজকে না, সেটা অন্য কোনোদিন দেখা যাবে। আজকে আমাদের রাজপ্রাসাদে নিমন্ত্রণ রয়েছে। নেলি আমাদের জন্য একটা ব্যাঙ্কোয়েটের আয়োজন করেছে, তাই আমাদের সেখানেই যেতে হবে। এবার আমরা রাজপ্রাসাদের দৃশ্য দেখতে পাই, যেখানের ব্যাঙ্কোয়েটে তারা সকলেই উপস্থিত হয়েছিল। এবার জুলিয়া অর্থাৎ লুসির শাশুড়ি কিন্তু একজন রাজকুমারী ছিল, অর্থাৎ এই সাম্রাজ্যের আগে যে রাজা ছিল তার কন্যা ছিল। বর্তমানে সাম্রাজ্যের যে রাজা সে হচ্ছে জুলিয়ারই ভাই। এবং যে এই ব্যাঙ্কোয়েট পার্টির আয়োজনটা করেছিল অর্থাৎ নেলি, সে হচ্ছে জর্জের ছোটবেলার বন্ধু এবং বর্তমানে যে সম্রাজ্ঞী, অর্থাৎ যে জুলিয়ার ভাইয়ের স্ত্রী, তার নিজের ভাইজি। এবার এই পার্টিতে গিয়ে লুসি তো লক্ষ্য করে যে জর্জ আর নেলি একে অপরের দিকে নজর সরাচ্ছেই না। এবং তখনই তো জুলিয়া লুসির হাতে একটি স্বর্ণখণ্ড দিয়ে বলে যে লুসি, তুমি কোনো চিন্তা করো না, তোমার স্বামী তোমাকে উপহার না দিলেও তোমার শাশুড়ি তো রয়েছেই। আমি জানি যে তুমি এইসব জিনিস কত ভালোবাসো। এবং লুসি তো মনে মনে তাতেই খুশি হয়ে যায়। এবং তখনই তাদের সামনে নেলি আসে। নেলি বলে ওঠে যে লুসি, তুমি জর্জ যখন কোমাতে ছিল ওর অনেক সাহায্য করেছো, তাই জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। এবং তার হাতে এক কাপ গরম চাও ছিল। কিন্তু নেলি আসলে এখানে লুসিকে ধন্যবাদ জানাতে আসেনি। সে ইচ্ছা করে চাটা লুসির গায়ে ফেলে দিতে যায়, কিন্তু জুলিয়া তো তখনই লুসিকে গার্ড করে তাকে বাঁচিয়ে নেয়। এবার লুসি তো তখনই চায়ের পুরো কেটলি তুলে নেয় এবং সে বলে ওঠে যে তুমি এত অল্প বয়সী, তারপরেও তোমার পা হড়কে যাচ্ছে, তুমি এক জায়গায় দাঁড়াতে পারছো না। তোমার মনে হয় ঘুম কাটেনি, তাই তোমার ঘুমটা আমি ভাঙিয়ে দিচ্ছি। এবং এই বলে লুসি তো সেই গরম কেটলির জল পুরো নেলির মাথায় ঢেলে দেয়। এবার জর্জ তো তখনই বলে ওঠে যে লুসি, তুমি এটা কি করছো? তোমার এটা করা একদমই উচিত হয়নি। এবং জর্জ তো তখনই মহারানীর কাছে ক্ষমা চাইতে থাকে যে আমার স্ত্রী মাথা গরম করে এটা করে ফেলেছে, দয়া করে ওকে ক্ষমা করে দিন। এবং জুলিয়া তো তখনই বলে ওঠে যে মহারানী, যেহেতু আমার বৌমা কাজটা করেছে এবং আমার জন্য স্ট্যান্ড নিতে গিয়েই করেছে, তাই দোষটা মনে হয় আমারও। তাই আপনি চাইলে আমাকেও শাস্তি দিতে পারেন। এবার মহারানী তো বলে ওঠে যে না না, তুমি এটা কি বলছো? নিঃসন্দেহেই দোষটা নেলেরই ছিল, তাই আমি কখনোই তোমাদেরকে কোনো শাস্তি দেব না। জুলিয়া, তোমার পোশাকটা একদমই ভিজে গেছে, তুমি তাড়াতাড়ি পোশাকটা পরিবর্তন করে নাও। এবার জুলিয়া তো পোশাক পরিবর্তন করতে চলে যায় এবং আমরা দেখতে পাই যে নেলের জামাও তো পুরোপুরি ভিজে গেছিল। এবং নেলি তো তখনই ঢং করে যে আমার কি ঠান্ডা লাগছে, আমার জামাটা পুরো ভিজে গেছে। এবং জর্জ তো তখনই বলে ওঠে যে লুসি, তোমার জামাটা এক্ষুনি তুমি নেলিকে দিয়ে দাও। এবার লুসি তো বলে ওঠে যে না, আমি কখনোই দেব না। এবং জর্জ বলে যে তুমি একজন সাধারণ মেয়ে আর নেলি একজন রাজকুমারী, তুমি কি বুঝতে পারছো না ওর কতটা অসুবিধা হবে? ঠিক আছে, তুমি যদি তোমার জামাটা ওকে দাও তাহলে আমি তোমাকে একটা স্বর্ণ মুদ্রা দেব। এবার লুসি তো তখনই তার দুটো মোজা খুলে নেলির দিকে ছুঁড়ে দেয় যে এই নাও আমার জামা। কিন্তু তখনই জর্জ লুসির যে কোটটা ছিল বা বাইরে যে আবরণটা ছিল পোশাকে সেটা খুলে নেলিকে দিয়ে দেয়, যেটা লুসির জন্য অত্যন্তই অপমানজনক ছিল। এবার লুসি তো তখনই পোশাক পরিবর্তন করে আসে এবং সে দেখে যে তাদের ইয়ার্ডে দাঁড়িয়ে জর্জ এবং নেলি কথা বলছে। এবং জর্জ তো তার নিজের কোটটা খুলেও নেলিকে পরিয়ে দিয়েছে এবং সে নেলিকে হাগ করছে। এবং এই দৃশ্য দেখতে পেয়ে লুসির তো খুবই খারাপ লাগে। এবং সেখানে আমরা জেনারেল ক্যামিলাকেও দেখতে পাই যে তার দাসীর সাথে কথা বলছিল। ক্যামিলা বলে ওঠে যে দেখেছো, জর্জ আর নেলির মধ্যে মনে হয় কিছু একটা সম্পর্ক রয়েছে। আসলে জর্জের সাথে তো নেলিরই বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু জর্জ কোমায় চলে গেল, তাই জন্য ওই লুসি মেয়েটার সাথে জর্জের বিয়ে হলো। না হলে লুসিদের বাড়ির আর এমন কি বা স্টেটাস, ওদের কি অকাত আছে জর্জের সাথে বিয়ে দেওয়ার? এবার লুসি এই কথা শুনে বুঝতে পারে যে আচ্ছা, তাহলে সেই জর্জ আর নেলির সম্পর্কে তৃতীয় ব্যক্তি। এবার ততক্ষণে তো সেখানে জুলিয়া চলে আসে এবং ক্যামেলা তো তখনই ওদিক থেকে বলে ওঠে যে ওই লুসি মেয়েটাকে আমার একদমই পছন্দ না, এই মেয়েটাকে তো বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। জর্জ আর নেলির বিয়ে হয়ে গেলে খুব ভালো হবে, তাহলে ওরা দুজনও এক হয়ে যাবে আর আমরা দুজনও এক হয়ে যাব। এবার লুসি তো এই কথা শুনে বুঝতে পারে যে তার মানে ক্যামিলা তার শ্বশুরের সাথে মিলিত হওয়ার চক্রান্ত করছে। এবং লুসির সঙ্গে সঙ্গে গিয়ে তাদের দুজনকে ঠাস ঠাস করে চড় মারে যে তোমাদের এত সাহস হয় কি করে, আমার শাশুড়ির বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করবে? এবং জুলিয়া তো তখনই লুসিকে বলে যে লুসি, তুমি কোনো চিন্তা করো না, আমি কিন্তু আমার পুত্রবধূ হিসাবে কেবলমাত্র তোমাকেই মানব।
কিন্তু তখনই তারা পাশ থেকে জর্জ এবং নেলির কথোপকথন শুনতে পায়। নেলি জর্জকে বলে ওঠে যে, "জর্জ, আমরা একে অপরকে ছোটবেলা থেকে ভালোবাসি। আমি জানি যে বিয়েটা আমার আর তোমারই হওয়া উচিত ছিল। বলো, তুমি কি আমাকে ভালোবাসো না?" এবং জর্জ তো বলে ওঠে যে, "নেলি, আমি তোমাকে সত্যিই ছোটবেলায় ভালোবাসতাম।" এবার এই কথা শুনেই লুসি তো সেখান থেকে চলে যায়। কারণ তার যা বোঝার সেটা বোঝা হয়ে গেছিল। কিন্তু লুসি জর্জের বাকি কথাটা শোনে না। এবার লুসি চলে যাওয়ার পর জর্জ বাকি কথা বলে। জর্জ বলে ওঠে যে, "নেলি, আমি ছোটবেলায় তোমাকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু বর্তমানে আমার একজন স্ত্রী রয়েছে, লুসি, এবং লুসি ছাড়া আমি কাউকেই বিয়ে করব না। কারণ ৩ বছর ও আমার জন্য যা যা করেছে সেটা আমি কখনোই ভুলব না, আর সেটার প্রতিদান আমাকে দিতেই হবে।" এবার নেলি তো চাচাতে থাকে যে, "কি বলছোটা কি তুমি? লুসি একটা নিজ বাড়ির মেয়ে, ও কি তোমার স্ত্রী হওয়ার যোগ্য নাকি? ওর জন্য তুমি আমাকে এইভাবে অপমান করছো?" এবং জর্জের তো তখনই মনে পড়ে যায় যে লুসি তার জন্য সত্যিই কত কি না করেছে। জর্জ বলে যে, "আমি কোমায় থাকলেও আশেপাশে কি হচ্ছে সবই তো বুঝতে পারতাম। আমার মনে আছে যে কিভাবে মেয়েটা দিনের পর দিন রাতের পর রাত আমার সাথে জেগেছে, সবসময় আমার মন ভালো করার চেষ্টা করেছে। তাই আমি কখনোই ওকে এইভাবে ধোকা দিতে পারবো না।" এবং জর্জ তো তখনই তার কোট নিয়ে সেখান থেকে চলে যায়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। পরের দিন সকাল হতেই লুসি তো তার পুঁটলি গুছিয়ে নেয় এবং সে একটি চিঠি লিখে ঘর থেকে বেরিয়ে পড়ে। কিন্তু বেরোনোর সময় তার শাশুড়ির সাথে তার দেখা হয়ে যায়। এবার জুলিয়া তো বলে ওঠে যে, "লুসি, তুমি বাড়ি থেকে চলে যাচ্ছ, কিন্তু ডিউকের বাড়ি থেকে বেরিয়ে গেলে তোমার তো আর কোনো ক্ষমতা থাকবে না।" এবং লুসি তো বলে ওঠে যে, "তাতে কোনো ব্যাপার না, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে দেখা করতে ঠিকই ফিরে আসব।" এবং তখনই জুলিয়া লুসির পুঁটলি নিজের কাঁধে নিয়ে নেয় এবং সে বলে ওঠে যে, "না, তুমি শুধু একা যাবে না, আমিও এই বাড়ি থেকে বিদায় নেব।" এবং আমরা দেখতে পাই জুলিয়াও তার স্বামীর জন্য একটি চিঠি লিখে গেছিল এবং জুলিয়া তো তার দাসীকে বলে যে এই চিঠিটা তোমাদের বাড়ির মালিককে দিয়ে দেবে। এবং জুলিয়া আর লুসি অর্থাৎ শাশুড়ি আর বৌমা মিলে এই বাড়ি থেকে চলে যায়। অপরদিকে আমরা জর্জকে দেখতে পাই। এবার আমরা দেখতে পাই যে জর্জ তো লুসির জন্য একটা দারুণ পাথর উপহার স্বরূপ কিনে এনেছিল। আসলে আগের দিন যে উপহারটা দেওয়ার কথা ছিল সেটা তো জর্জের তখন দেওয়া হয়নি, তাই জন্যই জর্জ এটা কিনে লুসিকে সারপ্রাইজ দেবে ভেবেছিল। কিন্তু সে ঘরে এসেই লুসির চিঠি দেখতে পায়, যেখানে লুসি লিখেছিল যে, "তুমি নেলির সাথে সুখে থাকো, আমাকে খোঁজার চেষ্টা করো না।" এবার জর্জ তো সেই চিঠি নিয়ে তার বাবার কাছে ছুটতে ছুটতে আসে যে, "বাবা, লুসি বাড়ি ছেড়ে চলে গেছে, এবার আমি কি করব?" এবার ডিউক ছেন তো বলে ওঠে যে, "সত্যি, তোমরা আজকালকার ছেলেমেয়েরা এত ছোট ছোট ব্যাপারেই একেবারে বাড়ি ছেড়ে চলে যাও, বিয়ে ভেঙে দাও। তোমার আর আমার মাকে দেখো, আমাদের মধ্যে ভালোবাসা তেমন কিছুই নেই, কিন্তু তারপরেও তোমার মা কিন্তু কোনোদিন আমায় ছেড়ে যাবে না।" এবার জর্জ তো তখনই বলে যে, "বাবা, তাহলে আমরা মাকে গিয়েই বলি লুসিকে ফিরিয়ে আনতে। লুসি নিশ্চয়ই মায়ের কথা শুনবে।" এবার জর্জ আর তার বাবা দুজনে মিলে তার মা অর্থাৎ জুলিয়ার ঘরে আসে। কিন্তু সেখানে এসে তারা জুলিয়ার চিঠি দেখতে পায় এবং জুলিয়া তো তার স্বামীর উদ্দেশ্যে লিখেছিল যে, "এত বছর সংসার করেও আমি কখনোই তোমার থেকে ভালোবাসা পাইনি। তাই এবার আমি সিদ্ধান্ত নিচ্ছি বাড়ি ছেড়ে চলে যাওয়ার।" এবার এই চিঠি দেখে ডিউক ছেনের মাথা তো একদমই গরম হয়ে যায় যে ওর সাহস হয় কি করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার। "আমি এক্ষুনি তোমার মাকে ফিরিয়ে আনবো। 20 বছর একসাথে থাকার পর এইভাবে একদিনে ও ছেড়ে যেতে পারে না।" এবার আমরা অপরদিকে জুলিয়া এবং লুসিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জুলিয়া লুসিকে তার নিজের প্রাসাদে নিয়ে এসেছিল এবং তারা দুজন তো খুবই খুশি ছিল, কারণ তারা দুজন এখানে এবার থেকে মজা করে থাকবে। কিন্তু তারপরেও তারা পুরোপুরি মজা করতে পারছিল না, কারণ জুলিয়ার মনটা সত্যিই ভালো ছিল না। জুলিয়া বলে যে, "লুসি, আসলে আমার সাথে তোমার শ্বশুরের বিয়ে হয়েছিল মহারাজের ডিগ্রির জন্য। মহারাজ যেখানে ডিগ্রি দিয়ে দিয়েছে সেখানে ও তো আর বিয়েতে না করতে পারতো না। কিন্তু আমি যদি জানতাম ওর আমায় বিয়ে করার ইচ্ছা নেই, তাহলে আমি বিয়েতে কখনোই জোর করতাম না। 20 বছর আমি ওর সাথে থাকলাম, কিন্তু তার বদলে কিছুই পেলাম না।" এবার তখনই একজন দাসী এসে খবর দেয় যে জর্জ আর তার বাবা জুলিয়াতের সাথে দেখা করতে এসেছে এবং জুলিয়া তো তখনই বলে দেয় যে, "ওদের বলে দাও যেন এখানে আর না আসে, আমরা ওদের সাথে দেখা করব না।" এবার দাসীটি তো বাইরে গিয়ে জর্জ আর তার বাবাকে এই খবরই জানিয়ে দেয় এবং ডিউক ঝেন তো খুবই রেগে যায় যে, কি 20 বছরের সম্পর্ক এইভাবে একদিনে নষ্ট করে দেওয়া যায়? আমি কখনোই আর ওর রাগ ভাঙাতে আসবো না। আজকে যে এসেছিলাম এটাই অনেক বড় ব্যাপার। এবার জর্জ আর তার বাবা নিজেদের বাড়িতে ফিরে যায়
কিন্তু পরের দিন সকাল হতেই তারা বুঝতে পারে যে জুলিয়া কত বড় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে রেখেছিল। পরের দিন সকাল হতেই তার বাড়ির কর্মচারীরা তাদের কাছে হাজির হয় এবং তারা বলে ওঠে যে সংসার খরচের জন্য প্রতিদিন ম্যাডাম যে টাকা দিত সেটা আমাদের দরকার। প্রতিদিন আমাদের ৩০০ মুদ্রা করে দেওয়া হতো। এবার এই কথা শুনে জর্জ তো চেঁচিয়ে ওঠে যে প্রতিদিন ৩০০ মুদ্রা, এটা কি করে সম্ভব? এবং ডিউক জেনও বলে ওঠে যে সত্যিই তো, প্রতিদিন ৩০০ মুদ্রা, এতদিন আমার কষ্টের মাইনের টাকা এইভাবে নষ্ট হচ্ছে। জুলিয়া এতদিন এইভাবে আমার টাকা নষ্ট করেছে। এবং কর্মচারীটা তো তখনই বলে ওঠে যে কিন্তু স্যার, ম্যাডাম কখনোই আপনার টাকায় হাতও দেননি। আপনার মাইনের টাকায় এই সংসার চলতো না। গত ২০ বছর ধরে রাজকুমারী জুলিয়া নিজের টাকাই ব্যবহার করেছে এবং সে তার নিজের খরচ এবং পুরো সংসারের খরচ নিজের টাকাতেই চালাতো। এবার জর্জ তো এই কথা শুনে একটু ভড়কে যায় এবং সে বলে ওঠে যে ঠিক আছে, পরের মাসে মাইনে পেলে আমি তোমাদের টাকা দিয়ে দেব। এবং কর্মচারীটা তখনই বলে যে কিন্তু স্যার, আপনার মাইনে দিয়ে মনে হয় না এত খরচ চালানো সম্ভব হবে। এবং তখনই সেখানে নেলি প্রবেশ করে। এবার নেলি তো তখনই বলে ওঠে যে এবার থেকে এই পরিবারের খরচ আমি চালাবো। অপরদিকে আমরা লুসি এবং জুলিয়াকে দেখতে পাই। তারা তো মনের সুখে দারুণ নাচ গানের আয়োজন করেছিল এবং তারা তো খবর পেয়েছিল যে নেলি নাকি এখন তাদের সংসার খরচ চালাবে। জুলিয়া বলে যে ভালোই তো, ও জানুক যে জেনারেল বাড়ির খরচাপাতি কেমন হয়। এবার অপরদিকে আমরা নেলিকে দেখতে পাই। নেলি বলে ওঠে যে জর্জ, আমি তো তোমার পরিবারের মতোই, তাহলে তুমি কেন এমন করছো? আমাকে তোমাদের পরিবারের খরচ চালাতে দাও, কোনো চিন্তা করো না, এবার থেকে আমি তোমাদের দায়িত্ব নেব। এবার ডিউক ঝেন তো বলে ওঠে যে তুমি আপাতত দিয়ে দাও, আমি তোমাকে পরে সব ঋণ শোধ করে দেব। এবার যে কর্মচারীটি ছিল, অর্থাৎ যে হাউসকিপার ছিল, সে তো বলে ওঠে যে নেলি ম্যাডাম, আমাদের প্রতিদিনের খরচ হিসাবে ২০০ টাকা লাগবে এবং আপনি যদি পুরো মাসের খরচ দিতে চান তাহলে ২০টা মুদ্রা দিয়ে দিতে পারেন। এবার নেলি তো বলে ওঠে যে ২০টা রৌপ্য মুদ্রা। এবং কর্মচারীটি বলে যে না না, রৌপ্য মুদ্রা কেন হতে যাবে, স্বর্ণ মুদ্রা। এবং এই কথা শুনে নীলরও তো মাথায় হাত পড়ে যায়, কারণ এত টাকা তো তার কাছেও ছিল না এবং সে বুঝতে পারে যে এই বাড়ির খরচ চালানো তার পক্ষে সম্ভব না। এবার ডিউক ঝেন তো তখনই বলে ওঠে যে না জর্জ, এভাবে হবে না, আমাদের তোমার মাকে ফিরিয়ে আনতেই হবে। চলো আমরা গিয়ে আবারও তাদেরকে কোনোভাবে মানানোর চেষ্টা করি। এবং তারা তো আবারও জুলিয়ার বাড়ির সামনে হাজির হয়, কিন্তু বাড়ির গার্ড তো তাদের দেখিয়ে দরজা বন্ধ করে দেয়। এবার অপরদিকে জুলিয়া আর লুসি তো ভাবছিল যে আচ্ছা, এবারে আমরা কি করব? মানছি আমাদের কাছে যে ধন সম্পত্তি আছে তা দিয়ে আমরা সারা জীবন কাটিয়ে দিতে পারবো, কিন্তু কিছু না করে বসে থাকতেও তো ভাল লাগবে না। এবং লুসি তো তখনই তার শাশুড়িকে আইডিয়া দেয় যে মা, তুমি একটা গল্প লেখো না। তোমার আর আমার শ্বশুরের এই যে প্রেম কাহিনী, মানে যেটা কিনা প্রেম কাহিনীও নয়, স্যাড কাহিনী, সেই নিয়ে একটা গল্প লেখো। এবং জুলিয়া তো সেই নিয়ে একটা গল্প লেখে যে কিভাবে সে তার এইরকম আনরোম্যান্টিক শয়তান স্বামীকে ছেড়ে চলে এসে আনন্দে থাকছে। এবং সেই গল্পের বই তো দেখতে দেখতে শহরে ফেমাস হয়ে যায় এবং এই গল্পের বই বিক্রি করেও তারা তো বেশ ভালো রকমের টাকা পয়সা ইনকাম করে। এবং তারা তো ঠিক করে যে এই গল্পের বইয়ে তারা একটা পার্ট 2ও লিখবে। এবার এই গল্পের বই ডিউক জেন এবং জর্জের হাতে গিয়ে পড়ে এবং তারা তো এই বই দেখে প্রচন্ড রেগে যায় যে ওদের এত সাহস কি করে হয়। এবং ডিউক জেন তখনই তার ক্ষমতা ব্যবহার করে বইটা ব্যান করে দেয়, যে কোনো দোকানে এই বই আর বিক্রি না হয়। এবার এই খবর পেয়ে জুলিয়া আর লুসির তো খুবই মন ভেঙে যায়, কিন্তু তারা ঠিক করে যে এখন মন খারাপ করে বসে থেকে কোনো লাভ নেই। এবং তারা একটি সরাইখানায় হাজির হয়, যেখানে তারা ভীষণই হ্যান্ডসাম হ্যান্ডসাম কিছু ছেলেদের ডান্স দেখছিল, কারণ যতই হোক এখন তো তারা সিঙ্গেল লেডিস। এবং এই খবর আবারও পৌঁছে যায় জর্জ এবং তার বাবার কাছে এবং তারা তো সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে সেই সরাইখানায় চলে আসে। ডিউক ঝেন তো বলে ওঠে যে জুলিয়া, তুমি এরকম একটা জায়গায় কি করছো? তুমি কি তোমার মান সম্মানের কথা একদমই ভুলে গেছো? এবার জুলিয়া তো বলে ওঠে যে না, এই মান সম্মানের কথা ভেবেই আমি আমার জীবনের ২০টা বছর নষ্ট করেছি, তাই আমি আর এই কথা মনেও রাখতে চাই না। ডিউক জেন তো বলে ওঠে যে হতে পারে যে আমরা আলাদা হয়ে গেছি, কিন্তু তাই বলে তুমি এমন করবে সেটা আমি মেনে নিতে পারি না। এবং জুলিয়া তো বলে ওঠে যে কেন, তোমার প্রিয় জেনারেল ক্যামিলার মতোই আমি এখানে ড্রিঙ্ক করছি, ছেলেদের সাথে মিশছি, তোমার তাতে ভালো লাগছে না কেন? ক্যামিলাকে তো তোমার খুব ভালো লাগে, এখনই এখান থেকে দূর হয়ে যাও। এবং তাদেরকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। তারা বেরোনোর পরই জুলিয়া তো চেঁচিয়ে ওঠে যে আজকে এখানে সবচেয়ে হ্যান্ডসাম ছেলেদের আমার কাছে হাজির করবে।
এবং এই কথা তারা শুনতে পায়। এবার জর্জ তো তখনই বলে ওঠে যে, বাবা, তাহলে চলো আমরা একটা কাজ করি। আমরা ছদ্মবেশে এই ছেলেদের মধ্যে ঢুকে পড়ি, যাতে আমরা মা আর লুসির সামনে যেতে পারি। এবার ডিউক কিন্তু বলে ওঠে যে, কি, আমি এখানকার ডিউক, আমার একটা মান সম্মান আছে, আমি এসব করতে পারবো না। এবং জর্জ তো তখনই বলে যে, ঠিক আছে, তাহলে তোমায় করতে হবে না, কিন্তু আমি তো এটাই করব। এবং ডিউক জেন তো তখনই বলে যে, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমিও তাই করব। এবার রাতের বেলা লুসি আর জুলিয়ার সামনে তো হ্যান্ডসাম ছেলেরা নাচ দেখাচ্ছিল এবং তারা তো সেগুলো খুবই এনজয় করছিল। কিন্তু তখনই তাদের সামনে জর্জ এবং ডিউক জেন চলে আসে। জর্জ বলে ওঠে যে, তোমাদের যেহেতু এই ধরনের জিনিস পছন্দ, আমি একজন খুবই দক্ষ ডান্সার এনেছি, এখন আমি বাজনা বাজাবো এবং সে নাচ দেখাবে। এবং এই বলে জর্জ তো নিজেই একটি গুচি নিয়ে বাজাতে শুরু করে এবং সেখানে নাচ দেখাতে আসে তারই বাবা। এবং ডিউক জেন তো তলোয়ার বার করে দারুণ সোর ডান্স দেখায়। ডিউক জেন তো নাচ দেখিয়ে বলে ওঠে যে, জুলিয়া, এবার তুমি খুশি তো? এবার এবার অন্তত আমার সাথে বাড়িতে ফিরে চলো। এবং জুলিয়া তো তখনই বলে ওঠে যে, 20 বছর তুমি আমাকে অবহেলা করেছো, আমি খুব ভালো করেই জানি যে তোমার মনে অন্য কেউ আছে, তাই একটা তলোয়ার নাচ দেখিয়ে তুমি আমার মন গলাতে পারবে না। এবার জর্জ তো লুসিকে বোঝানোর চেষ্টা করে যে, লুসি, আগের দিন তুমি বাগানে যেটা দেখেছিলে সেটা ভুল বোঝাবুঝি ছিল, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। কিন্তু লুসি তো তখনই তার শাশুড়িকে নিয়ে বলে যে, না, আমি আমার মায়ের সাথে এক্ষুনি এখান থেকে চলে যাব। এবার ডিউক জেন তো তখনই লুসিকেই চড় মারতে যায় যে, তোমার জন্যই এমনটা হচ্ছে। কিন্তু জুলিয়া তো তখনই তার বরকে চড় মেরে বলে যে, একদম আমার মেয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। এবং তারা মা মেয়েতে সেখান থেকে চলে যায়। তো এরকম শাশুড়ি বৌমার সম্পর্ক পাওয়া কিন্তু ভীষণই রেয়ার। তোমরা তোমাদের শাশুড়িদের সাথেও কি এরকম সম্পর্ক ফিউচারে চাও? তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। এবার আমরা পরের দিন ডিউক জেনকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সে তো জেনারেল ক্যামিলার সাথে দেখা করতে আসে। ডিউক জেন বলে ওঠে যে, ক্যামিলা, তুমি যে ঝামেলা সৃষ্টি করেছো সেটা কিন্তু তোমাকেই ঠিক করতে হবে। তোমার জন্যই আমার সাথে আমার স্ত্রীর এরকম ঝামেলা হচ্ছে। তুমি ওকে গিয়ে ভালো করে বুঝিয়ে বলো যে আমার সাথে তোমার সেরকম কোনো সম্পর্কই নেই। এবার ক্যামিলা তো বলে ওঠে যে, কি, তোমার সাথে জুলিয়ার ঝামেলা হচ্ছে? এবং ডিউক জেন বলে যে, হ্যাঁ, জুলিয়া আমাকে ছেড়ে চলে গেছে, ও আমাদের বাড়িও ছেড়ে দিয়েছে এবং ও তো মনে হয় আমায় ডিভোর্সও দিয়ে দেবে। এবং এই কথা শুনে ক্যামেলা তো ভীষণই খুশি হয় এবং সে বলে ওঠে যে, বাহ, তাহলে তো খুবই ভালো হয়েছে, তাহলে শেষ পর্যন্ত আমরা এক হতে পারবো। কিন্তু এখানে ক্যামিলা তার সাথে ডিউক জেনের সম্পর্কের কথা বলছিল না। আসলে ক্যামিলার ক্রাশ তো ছিল জুলিয়ার ওপর। ক্যামিলা বলে ওঠে যে, তুমি কি ভাবছো জেন, তোমাকে পছন্দ করে আমি এতদিন তোমার প্রতি লয়াল ছিলাম? আসলে আমি তোমাকে যুদ্ধক্ষেত্রে বাঁচিয়ে রেখেছিলাম যাতে জুলিয়াকে বিধবা না হতে হয়, কারণ আমি জানি জুলিয়া কত ভালো একটা মেয়ে, আমি চাইনি ও কষ্ট পাক। আর এত ভালো একটা বউ পেয়েও তুমি তাকে রাখতে পারলে না, তাই এখানে আমার আর কিছুই করার নেই। এবার এই কথা শুনে ডিউক জেনের তো মাথায় হাত পড়ে যায় যে, কি, তুমি আমাকে না আমার স্ত্রীকে পছন্দ করো? এবং ক্যামেলা বলে ওঠে যে, হ্যাঁ, আমার জুলিয়ার ওপর অনেক দিন থেকে ক্রাশ, ভালোই হয়েছে যে তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। এবার আমি জুলিয়াকে আমার মনের কথা খুলে বলবো, তা নয়তো তোমার কি মনে হয় অত বড় মাছটা আমি রান্না করিয়ে আনবো সেটা তোমার জন্য? এবং এই বলে ক্যামেলা তো জুলিয়ার বাড়ির দিকে রওনা দেয় যে, এবার তাহলে জুলিয়াকে আমি আমার মনের কথাটা বলেই দেব। এবার জেনারেল ক্যামিলা তো জুলিয়া এবং লুসির বাড়ির সামনে হাজির হয় এবং তার পিছু পিছু ডিউক জেন এবং জর্জ তো হাজির হয়। ডিউক জেন তো বলে ওঠে যে, ক্যামিলা, তুমি এইভাবে আমার সংসার নষ্ট করতে পারো না। এবং ক্যামিলা তো বলে যে, আমি কি করলাম, তোমার সংসার তুমি নিজেই নষ্ট করেছো। এতদিন পর, এত বছর পর আমি সুযোগ পেয়েছি, এখন আমি কেন জুলিয়াকে নিজের মনের কথা বলবো না, হ্যাঁ? এবং জর্জ তো এই কথা শুনে পুরোই হতবাক হয়ে যায় যে, এটা কি হচ্ছে। এবার ওদিকে জুলিয়া তো খবর পায় যে ক্যামিলা তার সাথে দেখা করতে এসেছে এবং জুলিয়া লুসিকে বলে যে, লুসি, বাইরে গিয়ে ওদের বলে দাও যে আমি কারোর সাথে দেখা করব না। এবার লুসি যখন বাইরে বেরিয়ে আসে তখন ক্যামিলা এবং ডিউক জেন হাত ধরে একে অপরের টানাটানি করছিল এবং ঝগড়া ঝামেলা করছিল। এবং সেই দৃশ্য দেখে লুসি তো ভাবে যে তার মানে নিশ্চিত এদের মধ্যে কোনো একটা অ্যাফেয়ার চলছে। লুসি বলে ওঠে যে, তোমরা দুজনে তো এখন ভালোই থাকতে পারবে, তাহলে তারপরেও আমাদের বাড়িতে কেন এসেছো? এবং এই বলে সে তো ভেতরে চলে যায়। কিন্তু ক্যামিলা তো তারপরেও ঘরের ভিতর ঢুকে আসে যে, না, আজকে আমাকে জুলিয়াকে মনের কথাটা বলতেই হবে।
এবার জুলিয়া তো বলে ওঠে যে, "কি ব্যাপার? এমন কি ইম্পোর্টেন্ট কথা আছে যেটা তুমি আমাকে বলতে চাও?" ডিউক জেন তো বলে ওঠে যে, "জুলিয়া, তুমি আজকে বুঝতে পারবে যে পুরোটাই একটা ভুল বোঝাবুঝি।" জুলিয়া বলে ওঠে যে, "কিসের ভুল বোঝাবুঝি? আমার বাড়িতে তোমরা জোর করে ঢুকে আসছো কিসের জন্য? তোমাদের বিয়ের খবর জানানোর জন্য নাকি?" এবং জেনারেল ক্যামিলা তো তখনই বলে ওঠে যে, "জুলিয়া, তুমি কি ভাবছো আমি ডিউক জেনকে পছন্দ করি? এত বছর আমি কেবলমাত্র তোমার কথাই ভেবেছি।" এবার এই কথা শুনে জুলিয়া আর লুসি তো একদমই অবাক হয়ে যায়। কারণ এটা তো তাদের কাছে একদমই আউট অফ সিলেবাস ছিল। জুলিয়া বলে ওঠে যে, "কি বলছোটা কি তুমি?" এবং ক্যামিলা বলে যে, "আমি সত্যি কথাই বলছি। আমি যখন ছোট ছিলাম তখন একবার আমার বাবা, তোমার বাবা অর্থাৎ মহারাজের বিরুদ্ধে বিদ্রোহ করতে গেছিল এবং তাই জন্য আমার বাবাকে প্রাণদণ্ড দেওয়া হচ্ছিল। তুমি তখন মহারাজের কাছে ৩ দিন ধরে প্রার্থনা করেছিলে যাতে আমার বাবাকে আর আমাকে ছেড়ে দেওয়া হয়। তারপর থেকে আমি কেবলমাত্র তোমাকেই পছন্দ করে এসেছি।" এবার ডিউক ঝেন তো তখনই বলে ওঠে যে, "জুলিয়া, এবার তুমি বুঝেছো যে আমি কিসের কথা বলছিলাম?" এবং ক্যামিলা তো তখনই বলে ওঠে যে, "না, সেই কথা আর তোমাকে রিপিট করতে হবে না। এখন তোমার সাথে জুলিয়ার কোনো সম্পর্ক নেই। জুলিয়া, তুমি কি আমার সাথে থাকবে?" এবার জুলিয়া তো তখনই তার হাত ছাড়িয়ে বলে যে, "ক্যামিলা, অতীতে যা হয়ে গেছে সেসব ভুলে যাও। দয়া করে তোমরা এখান থেকে বিদায় নাও। আমি তোমাদের কারোর সাথেই থাকতে চাই না।" এবং এই বলে জুলিয়া তো তাদের দুজনকে সেখান থেকে বার করে দেয়। এবং জুলিয়া তো এতটাই এম্বারেস হয়ে গেছিল, সে তো লুসিকেও সেখান থেকে চলে যেতে বলে। এবার লুসি যখন সেখান থেকে বেরিয়ে আসছিল, জর্জ তার জন্য অপেক্ষা করছিল এবং জর্জ বলে ওঠে যে, "লুসি, আগের দিনের ভুল বোঝাবুঝিটা মেটানো বড্ড বেশি দরকার। আসলে আগের দিন তুমি বাগানে যে দৃশ্যটা দেখেছিলে সেটা একদমই অন্যরকম ছিল। আসলে ওই নেলি আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল।" এবার এইসব কথা যখন বলছিল জর্জ, তার তো লজ্জায় কান লাল হয়ে গেছিল এবং লুসি তো মনে মনে ভাবে যে, তোমার যদি নেলিকে পছন্দই না হবে তাহলে ওর কথা বলতে গেলে তোমার লজ্জায় কান লাল কেন হবে? আর তাছাড়া তুমি সকলের সামনেই আমাকে বলেছিলে যাতে আমি আমার জামা খুলে ওকে পরতে দিই। সেটাই বা কেন হবে? একটা ভুল মানুষের হতে পারে, কিন্তু এত কটা ভুল বোঝাবুঝি নিশ্চয়ই হয়নি। এবং লুসি তো তার থেকে মুখ ফিরিয়ে চলে আসে। এবার জর্জ আর তার বাবা তো বসেছিল যে কি করে তাদের স্ত্রীদের মানাবে এবং তখনই ক্যামেলে এসে বলে যে, "কি ব্যাপার? তোমাদের অবস্থা এরকম কেন? আজ অব্দি তোমরা কোনো যুদ্ধে হারোনি, কিন্তু ভালোবাসার যুদ্ধে তোমরা একদম হেরে গেছো। আসলে তোমরা জানোই না মেয়েদের মন কিভাবে জিততে হয়। মেয়েদের মন জয় করার জন্য বড়সড় কিছু কিন্তু দরকার হয় না। তাদেরকে ছোট জিনিস দিয়েই খুশি করা যায়।" এবার এইটা শুনে জর্জ এবং ডিউক ঝেনের মাথায় তো বুদ্ধি আসে। পরের দিন সকালবেলা লুসি আর জুলিয়া দরজা খুলেই দেখে যে সেখানে ডিউক ঝেন এবং জর্জ দাঁড়িয়ে আছে এবং ডিউক ঝেন তো জুলিয়ার প্রিয় ফুল এনেছিল। ডিউক ঝেন বলে যে, "জুলিয়া, কালকে রাতে আমি তোমার জন্য নিজে একটা কবিতা লিখেছি। আকাশের চেয়ে রয়েছে সুন্দর গোল চাঁদ। তুমি সেই চাঁদের থেকেও ফর্সা এবং সুন্দর। তাই তোমার থেকে আমি নিজেকে কি করে দূরে রাখি?" এবং তখনই জর্জ বলে যে, "লুসি, আমিও তোমার জন্য একটা দারুণ উপহার এনেছি।" এবার তাদের এই সমস্ত ভণ্ডামো দেখে আশেপাশের লোকজনেরা তো গসিপ করতে শুরু করে দিয়েছিল। কিন্তু সেই নিয়েও তারা খুব একটা মাথা ঘামায় না। আমরা দেখতে পাই যে জর্জ লুসির জন্য একটা ছুরি উপহার হিসেবে এনেছিল এবং লুসি তো তাই দেখে বলে যে, "ছুরি? একটা ছুরি দিয়ে আমি কি করব?" এবং জুলিয়া তো তখনই ডিউক ঝেনের কবিতাটা নিয়ে বলে যে, "এর পরের বার টুকতে হলে অন্য কোনো জায়গা থেকে টুকোক, কারণ এই কবিতাটা আমি আগে থেকেই জানতাম।" এবং এই বলে তারা তো সেখান থেকে চলে যায়। এবার বাবা ছেলেতে তো বসে বসে ভাবছিল যে এবার তারা কি করবে। দুটো মহিলাকে পটানো যে এতটা কঠিন সেটা তো তারা বুঝতেই পারেনি। এবং জর্জ তো তখনই তার বাবাকে জিজ্ঞাসা করে যে, "আচ্ছা বাবা, তোমার আর মায়ের তো ২০ বছরের সম্পর্ক, তাহলে মা তোমার ওপর এতটা রেগে আছে কেন? তোমাদের সম্পর্কে এমন কি হয়েছিল যে মা তোমার ওপর এতটা রেগে আছে?" এবং ডিউক ঝেন তো তখনই বলে ওঠে যে, "তুমি জানো না, তোমার মাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম তখন আমি যুদ্ধে যাচ্ছিলাম। সেই দিন থেকেই আমি তোমার মায়ের প্রেমে পাগল।" অপরদিকে আমরা লুসি এবং জুলিয়াকেও দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জুলিয়া ও লুসির সাথে এইসব ব্যাপারেই কথা বলছিল এবং জুলিয়াও তো বলে ওঠে যে, "লুসি, তুমি জানো না, প্রথম যেদিন আমি ডিউক ঝেনকে দেখেছিলাম সেদিন তাকে দেখে মনে হচ্ছিল যে সে তো খুব নার্ভাস হয়ে রয়েছে, কিন্তু আমি তো প্রথম দিন দেখেই তাকে ভীষণই পছন্দ করে ফেলেছিলাম।" এবার লুসি তো বলে ওঠে যে, "মা, তার মানে বাবাকে দেখে মানে প্রথম দেখাতেই তোমাদের ভালোবাসা হয়ে গেছিল, তাই তো?"
কিন্তু তারপর এমন কি হলো যে তোমাদের মধ্যে এতটা দূরত্ব? এবং তখনই জুলিয়া বলে ওঠে যে জানি না হঠাৎ করে যে কি হলো, বিয়ের পর থেকেই ডিউক জেন আমার প্রতি একদমই শীতল হয়ে গেল। সে কোনোভাবেই আর আমাকে ভালোবাসলো না। অপরদিকে আমরা ডিউক ঝেনের বক্তব্য শুনতে পাই। ডিউক ঝেন বলে ওঠে যে জর্জ, আমি পরে জানতে পেরেছিলাম যে তোমার মা আমাকে বিয়ে করতেই চায়নি, কিন্তু সেই নিয়ে আমি কখনো তোমার মায়ের সাথে কোনো আলোচনা করিনি। আমরা অতীতের দৃশ্য দেখতে পাই, অর্থাৎ সেই 20 বছর আগে যখন ডিউক ঝেনের সাথে জুলিয়ার বিয়ে ঠিক হয়েছিল। ডিউক ঝেন একদিন প্রাসাদে এসেছিল এবং প্রাসাদে দুজন দাসের কথোপকথন সে শুনতে পায়। এবার সেই কর্মচারীরা আলোচনা করছিল যে রাজকুমারী তো বিয়েটা করতেই চাইছিল না, তাই জন্য রাজকুমারী তো 2-3 দিন ধরে কান্নাকাটি করছে, হাত পা ছোড়াছুড়ি। রাজকুমারী আসলে অন্য কাউকে ভালোবাসে। এবং এই কথাটাই শুনতে পেয়েছিল ডিউক ঝেন। তাই বিয়ের পর সে ভেবেছিল যে স্ত্রীর থেকে আলাদা থাকা বা দূরে থাকাই ভালো হবে। এবার আমরা অপরদিকে জুলিয়ার বক্তব্য শুনতে পাই। জুলিয়া বলে ওঠে যে তুমি জানো না লুসি, আমার বাবা তো আমার সাথে অন্য একজনের বিয়ে ঠিক করে দিয়েছিল। আসলে বাবা মানে মহারাজ তো তখন ভাবেনি যে ডিউক ঝেন আমার হাজবেন্ড হওয়ার যোগ্য হবে। তাই নিয়ে আমি তো 2-3 দিন ধরে প্রচন্ড কান্নাকাটি করেছি যে না, আমি ডিউক ঝেনকেই বিয়ে করব। তারপরে গিয়ে বাবা আমার কথায় রাজি হয়েছে। মানে আমরা বুঝতে পারি যে ভুল বোঝাবুঝিটার সূত্রপাত কোথায় হয়েছিল। জুলিয়া ডিউক ঝেনের জন্যই কান্নাকাটি করেছিল তার বাবার কাছে, কিন্তু ডিউক ঝেন কথাটা পুরোপুরি না শুনেই ভুল বুঝেছিল। অপরদিকে ডিউক ঝেন তার ছেলেকে বলে ওঠে যে তোমার মা আমাকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু আমি তো জানতাম যে তার মনে অন্য কেউ আছে, তাহলে আমি কি করে তার ওপর জোর করতাম বলো? কিন্তু মহারাজের ডিক্রি সেটাও তো অমান্য করতে পারি না। তাই জন্য আমি তাকে বিয়ে করতে বাধ্য হই, কিন্তু ইচ্ছা করেই তারপরেও আমি তার থেকে নিজেকে দূরে রেখেছি, যাতে কোনোভাবে সে খারাপ না পায়। কিন্তু তুমি জানো, তোমার মা সকালে উঠে যে কবিতা লিখত, তোমার মা যে ছবিগুলো খারাপ আঁকা হয়েছে বলে ফেলে দিত, সেই সব কিছু আমি এখনো রেখে দিয়েছি। বুগেনভেলার গাছ দেখলে তোমার মায়ের সেই হাসিটা, সেটা আমি এখনো মনে রেখেছি। আর তোমার মা যখন তোমাকে নিয়ে প্রেগনেন্ট হলো, সেই দিনটা তো আমি ভুলতেই পারবো না। এবার অপরদিকে আমরা জুলিয়ার বক্তব্য দেখতে পাই। জুলিয়া লুসিকে বলে ওঠে যে জানো, যখন জর্জকে নিয়ে আমি প্রেগনেন্ট হলাম, তখন তো আমি ভীষণ খুশি ছিলাম। আমি ভেবেছিলাম যে এবার হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু তা হলো না। তোমার শ্বশুর তারপরেই সন্তান হওয়ার জন্য ওষুধ খায়, যাতে আমাদের মধ্যে আর কোনো সন্তান না হয়। তারপর থেকে আমাদের কাছাকাছি আসাও বন্ধ হয়ে যায়। তুমি বলো এই বিয়েটা আমি কি করে টিকিয়ে রাখতাম? এবার অপরদিকে ডিউক ঝেন তো বলে ওঠে যে তুমি জানো না, যেদিন তোমার মা তোমাকে জন্ম দিল, আমি দাঁড়িয়েছিলাম সেই ঘরের বাইরেই। তোমার মায়ের কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজে আমার চোখ ফেটে জল আসছিল। সারা ঘরে রক্তের এমন একটা গন্ধ ছিল যে আমার এত কষ্ট হচ্ছিল কি বলবো। তোমার মা যখন তোমাকে জন্ম দিয়েছিল, তাকে যে কষ্ট সহ্য করতে হয়েছে সেটা সে দ্বিতীয়বার পাক আমি চাইনি। আমি চাইনি জুলিয়াকে এই কষ্ট আবারও পেতে হোক। তাই জন্য আমি ইচ্ছে করে সন্তান না হওয়ার ওষুধ খাই, যাতে তাকে এই কষ্ট আর সহ্য করতে না হয়। এদিকে জুলিয়া বলে যে জানো লুসি, তোমার বাবা তো সবসময় যুদ্ধক্ষেত্রেই থাকতো, তাই ডিউক জেনের ভালো লাগবে এই কারণে আমি সোয়ার্ড ডান্সিং শিখি, ঘোড়া চালানো শিখি, আরো কত কি শিখি। যুদ্ধবিদ্যার যত বই ছিল আমি সব পড়ে ফেলেছিলাম, যাতে তোমার বাবার সাথে অন্তত কিছু বিষয়ে আলোচনা করতে পারি। কিন্তু শেষ অবধি সেটুকুও হলো না। আমার সংসারটা এরকমই থেকে গেল। অপরদিকে ডিউক জেন তো বলে ওঠে যে জর্জ, তোমার মা ছিল একজন রাজকুমারী। সে তো কত বিষয় জানতো, কত পড়াশোনা করেছিল। আর আমি কেবলমাত্র যুদ্ধ করতে পারি এমন একটা ছেলে। আমি ওর সাথে কি নিয়ে আলোচনা করতাম বলো? ওর তো সাহিত্য, আঁকা, পরিবেশ, ফ্যাশন কত কি নিয়ে জ্ঞান ছিল। আর আমি কেবলমাত্র তলোয়ার নিয়ে কথা বলতে পারতাম। তাই আমাদের মধ্যে কথা বলা বন্ধই হয়ে গেল। আসলে সত্যি বলতে আমি কিছুই বুঝতে পারিনি ওর পছন্দ অপছন্দ কোনটা। এবার জর্জ তো তখনই মনে মনে ভাবে যে বাবা মা যা করেছে করেছে, কিন্তু এমন সিদ্ধান্ত আমার নিলে হবে না। লুসির কি পছন্দ না অপছন্দ সেটা আমাকে সবকিছু ভালো করে জানতে হবে। এবং জর্জ তো তখনই মনে মনে ভাবে যে ডিভোর্স হয়ে গেলে সন্তানের কাছে অপশন থাকে বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজনের সাথে থাকার। তাহলে আমি আমার বাবাকে ছেড়ে দিয়ে আমার মায়ের সাথেই থাকবো। তাহলে অন্তত লুসির সাথে তো থাকতে পারবো। এবার বাপ ছেলেতে পরের দিন সকালবেলা আবারও লুসি আর জুলিয়ার বাড়ির সামনে হাজির হয়।
এবং তারা তো সকাল থেকে রাত অবধি বলতে গেলে বাড়ির সামনে নীল ডাউন হয়ে বসেছিল, যাতে লুসি আর জুলিয়া তার উপর দয়া করে। এবার লুসি তো তাদের বলে ওঠে যে তোমরা রোজ রোজ এইভাবে এসে বাড়ির সামনে তামাশা করো না, তোমরা তোমাদের মতো ভালো থাকো, আমরা আমাদের মতো ভালো থাকি। এবং তখনই তো জর্জ বলে ওঠে যে বাবা মার ডিভোর্স হয়ে গেলে সন্তান যে কোনো একজনের সাথে থাকতে পারে, এবং সে তো তার মায়ের পায়ের কাছে গিয়ে বলে যে মা, আজ থেকে আমি তোমার সাথেই থাকবো। ডিউক জেন তো বলে ওঠে যে ওরে বিশ্বাসঘাতক, তুই তোর বাবার সাথে বিশ্বাসঘাতকতা করবি। এবং লুসি তো মনে মনে ভাবছিল যে হ্যাঁ, একে আমি এখানে থাকতেই দেব না, মা কেবলমাত্র আমার। এবং জুলিয়া তো তখনই তাদেরকে বলে যে এদের দুজনকে এখনই এখান থেকে যেতে বলো, এত ভণ্ডামি আমি আর সহ্য করতে পারছি না। এবার তারা দুজন তো সেদিনের মতো সেখান থেকে চলে যায়। এবং জুলিয়া আর লুসি ঠিক করে যে এখানে এত তামাশা নেওয়ার আর কোনো দরকার নেই, তারা এখান থেকে দূরে গিয়ে জিয়ান্নাং গ্রামে থাকবে। সেখানে তারা ছদ্মবেশে থাকবে যাতে কেউ তাদের কোনো রকম ডিস্টার্ব করতে না পারে। এবং পরের দিন ভোর রাতে তারা এখান থেকে বিদায় হয়। কিন্তু এই খবর তো জর্জ এবং তার বাবার কাছে পৌঁছে গেছিল, তাই তারা ঠিক করে যে তারাও লুসি আর জুলিয়াকে ফলো করবে। এবার আমরা দেখতে পাই যে লুসি আর জুলিয়া তো জিয়ান্নাং গ্রামে চলে এসেছিল, এবং সেখানে তারা সাধারণ লোকজনদের মতোই দিন কাটাচ্ছিল। তারা শাশুড়ি বৌমাতে মিলে ফানুস ওড়াচ্ছিল, শপিং করছিল, নানা ধরনের খাওয়া দাওয়া করছিল। মানে বলতে গেলে তারা তো বৌমা শাশুড়ি না, একদম মামেই হয়ে গেছিল। এরকম একদিন তারা দুজনে বাজারে শপিং করছিল, কিন্তু হঠাৎই একটি বদমাইশ ছেলে এসে লুসির সাথে অসভ্যতা করার চেষ্টা করে যে তোমাকে দেখতে তো খুব সুন্দর লাগছে, আর তোমাকে তো এই শহরে আগে কখনো দেখিনি, আমার সাথে থাকলে তোমার কিন্তু এখানে আর কোনো অসুবিধা হবে না। এবং এই বলে বদমাইশটা তো লুসির দিকে হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু তখনই তার হাত কেউ বেঁকিয়ে দেয়। এবং আমরা দেখতে পাই সেখানে ডিউক ঝেন এবং জর্জ চলে এসেছিল। ডিউক ঝেন তো বলে ওঠে যে তোমাদের রক্ষা করা আমার দায়িত্ব, তাই তোমরা যেখানে যাবে আমরাও সেখানে যাব। এবার জুলিয়া তো বলে ওঠে যে তোমরা এখানেও আমাদের পিছু পিছু কেন এসেছো, আর তাছাড়া তুমি আমাদের সাম্রাজ্যের ডিউক, তুমি যুদ্ধক্ষেত্রের একজন মন্ত্রী, তোমার দেশের প্রতিও কিছু কর্তব্য আছে, তুমি যাও গিয়ে সেগুলো পালন করো। এবং ডিউক ঝেন তো বলে ওঠে যে সেই সমস্ত কর্তব্য আমি ত্যাগ করেই এসেছি, আমার জায়গায় নতুন কেউ এখন দায়িত্ব নেবে, কিন্তু আমি আমার স্ত্রীকে এইভাবে অচেনা জায়গায় ছাড়তে পারি না। এবং জর্জ তো বলে ওঠে যে হ্যাঁ, আমিও আমার সমস্ত চাকরি ছেড়ে দিয়ে এখানে এসেছি, এখন থেকে আমরা তোমাদের এখানেই থাকবো। এবার জুলিয়া আর লুসি তো খুবই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এবার আমরা দেখতে পাই যে লুসি এবং জুলিয়া তাদের বাড়ির ইয়ার্ডে বসে চা খাচ্ছিল, এবং জুলিয়া বলে ওঠে যে লুসি, এই জায়গাটা খুব সুন্দর হলেও এখানে বোগেনভিলার কোনো গাছ নেই। আসলে বছরের এই সময়টা এই ফুলটা খুব ফোটে তো, তাই আমি এই ফুলটা খুব মিস করছি। যতই হোক আমার প্রিয় ফুল। এবং দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউক জেন তো এই কথাই কান পেতে শুনছিল, এমনকি সে তো কথাগুলো নোট করে লিখেও নিচ্ছিল। এবং ডুগঝেন তো সঙ্গে সঙ্গে পায়রা উড়িয়ে খবর পাঠিয়ে দেয়, এবং পরের দিন ভোরেই সে একাধিক বুগেনভিলিয়ার গাছ লুসিদের বাড়ির সামনে নিয়ে আসে। এবং ডুগঝেন তো নিজেই সেই গাছগুলি সাজাতে শুরু করে। গাছ সাজাতে গিয়ে তার তো নিজের হাতও কেটে যায়, কিন্তু বউকে ফিরে পাওয়ার জন্য এখন তো ডুগঝেন যে কোনো কাজ করতেই রাজি ছিল। এবার সকালবেলা দরজা খুলেই জুলিয়া তো দারুণ একটা সারপ্রাইজ পায়, এবং সে দেখে যে ডিউক ঝেনের হাতও কেটে গেছে এইসব করতে গিয়ে। এবং জুলিয়ার তো মনে মনে বিষয়টা বেশ ভালোই লাগে। এবার রাতের বেলা লুসি তো মনে মনে ভাবছিল যে অনেক দিন আমি রাইস কেক খাইনি, খুব রাইস কেক খেতে ইচ্ছা করছে। এবং পরের দিন সকালবেলায় সে দেখে যে তাদের বাড়িতে কেউ রাইস কেক প্যাক করে দিয়ে গেছে। আসলে জর্জ তো কথাটা শুনতে পেয়েছিল, তাই জন্য জর্জ লুসির জন্য এই রাইস কেক নিয়ে এসেছিল। এবার আমরা দেখতে পাই যে লুসি তো বাজারে গিয়ে দেখেও যে জর্জ তার জন্য রাইস কেক কিনছে, এবং জর্জ তো চুপি চুপি সেটা লুসিদের বাড়ির সামনেও রেখে যায়। এবং লুসি তো তখনই বলে ওঠে যে থ্যাংক ইউ, কালকে এত ভোর ভোর না আসলেও হবে। এবং এই বলে লুসি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। পরের দিন প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছিল, এবং লুসি আর জুলিয়া তো ঠিক করেছিল যে তারা একটু বাইরে বেরোবে, কিন্তু বৃষ্টিতে তাদের বাড়ির সামনেটা একদমই কাদা কাদা হয়ে গেছিল, তাই জন্য একদমই হাঁটা সম্ভব হচ্ছিল না। কিন্তু তখনই তারা সেখানে কিছু আওয়াজ পায়, এবং তারা সেখানে জর্জ এবং ডিউক ঝেনকে দেখতে পায়। তারা দেখতে পায় যে জর্জ এবং ডিউক ঝেন মিলে সেখানে পাথর ফেলে রাস্তা বানাচ্ছে, যাতে লুসি বা জুলিয়াকে কাদার উপর দিয়ে হাঁটতে না হয়। মানে তারা তো প্রচন্ডই ডেডিকেটেড ছিল নিজেদের স্ত্রীদের ফিরিয়ে আনার জন্য।
এবার আমরা তার পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জুলিয়া খুব সুন্দর গুচিন বাজাতে পারতো এবং জুলিয়া তার প্রিয় বাদ্যযন্ত্রটি বার করে বাজানোর চেষ্টা করছিল, কিন্তু সে দেখেই যে বাদ্যযন্ত্রটা খুবই পুরনো হয়ে গেছে এবং সেটার একটা দুটো তার ছিঁড়েও গেছে। তো এটা হয়তো বাজানো আর সম্ভব হবে না এবং এই জিনিসটা ডিউক জেন লক্ষ্য করে। এবার ডিউক জেন তো সঙ্গে সঙ্গে সেই গুচিনটা নিয়ে একজন বাদ্যযন্ত্র বিশারদের কাছে আসে। এবার সে তো জানায় যে এটা সারানো খুবই কঠিন হবে, কারণ জিনিসটা খুবই পুরনো। এবং ডিউক জেন বলে যে কোনো ব্যাপার না, এটা আমি নিজে সারাবো, কারণ এটা জুলিয়ার সবচেয়ে প্রিয় জিনিস। এবং 3 দিন 3 রাত পরিশ্রম করে ডিউক জেন সেটা সারায়, মানে সে নিজে কাজটা শিখে সেটা সারায়। এবার জুলিয়া তো কিছুদিন পর লক্ষ্য করে যে তার বাদ্যযন্ত্র একদম নতুনের মতো হয়ে গেছে এবং জুলিয়া বুঝতে পারে না যে ব্যাপারটা কি হলো। সে তো সঙ্গে সঙ্গে ওই বাদ্যযন্ত্রের দোকানে গিয়ে খোঁজ নেয় যে কেউ কি এখানে এটা সারাতে দিতে এসেছিল, এবং লোকটি জানায় যে ডিউক জেন নিজে 3 দিন এখানে থেকে সেই কাজটা শিখে জিনিসটা সারিয়েছে। কতটা ভালোবাসা বা ডেডিকেশন থাকলে এমনটা করা সম্ভব তা তো বলাই বাহুল্য, কিন্তু তারপরেও জুলিয়ার ব্যাপারটা বিশ্বাস হচ্ছিল না। জুলিয়া ভাবছিল যে হয়তো সম্মান বা অর্থের জন্য সে তাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। এবার পরের দিন সকালবেলা দরজা খুলতেই তারা তো আরো একটা সারপ্রাইজ পায়। সেখানে জর্জ এবং ডিউক জেন লুসি এবং জুলিয়ার জন্য একদম কচি কচি ব্যাম্বু শুট রেখে গেছিল, যেটা কিনা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এবং লুসি আর জুলিয়াও এবার তাদের একটা রিটার্ন গিফট দেয়। তারা ওই ব্যাম্বু শুট দিয়ে স্যুপ বানিয়ে জর্জ এবং ডিউক জেনের জন্য ঘরের বাইরে রেখে দেয়। এবং জর্জ আর জেন তো বুঝতে পারে যে এবার মনে হয় বরফ কিছুটা গলছে। এবার পরের দিন লুসি তো বাজারে কিছু জামা কাপড় কিনতে গেছিল এবং তখন সেখানে নেলি হাজির হয়। নেলি বলে ওঠে যে লুসি, তুমি এখানেও এসেছো, তারপরেও জর্জকে তোমার কাছে টেনে এনেছো। তোমার জন্যই জর্জের সাথে আমার সম্পর্কটা ভালো হচ্ছে না। আজকে আমি তোমাকে ছাড়বো না। এবং নেলির দাসীরা তো লুসিকে চেপে ধরে। নেলি বলে ওঠে যে আমার নিজের আন্টি হচ্ছে এখন মহারানী, তাই আমার কথাই শেষ কথা, তোমাকে আমি সঠিক শাস্তি দেব। এবার তখনই তো জুলিয়া সেখানে চলে আসে যে তোমার এত সাহস হয় কি করে, তুমি আমার বৌমাকে এইভাবে অপমান করতে পারো না। এবং জুলিয়া তো নেলিকে ঠাস করে এক চড় মারে যে তোমার একটু শাসনের দরকার। এবার নেলি তো তখনই বলে ওঠে যে কি, তুমি যে কিনা বর ছেড়ে দিয়েছে সে আমাকে চড় মারবে? এবং এই কথা শুনে লুসি তো নেলিকে ঠাস করে এক চড় মারে, গিয়ে আমার শাশুড়িকে নিয়ে বাজে কথা বলা। এবার নেলি তো চাচাতে থাকে যে আমি আমার আন্টিকে বলবোই যে তোমরা আমার সাথে এমনটা করছো, তারপর তুমি দেখবে তোমার সাথে কি হয়। এবং জুলিয়া তো তাকে আবারও ঠাস করে এক চড় মারে, তুমি ভুলে গেছো আমার পরিচয় কি? আমার তো মনে হয় তোমাকে এবার শিক্ষা দেওয়া দরকার। 1 মাসের জন্য আমি তোমার সমস্ত পকেট মানি কাট করে দিলাম। এবার নেলি তো বলতে থাকে যে তোমার কোনো অধিকার নেই আমাকে শাস্তি দেবার। এবং তখনই সেখানে জর্জ চলে আসে। জর্জ বলে ওঠে যে নেলি, তোমার সাহস হয় কি করে যে তুমি আমার মা এবং আমার স্ত্রীকে এইভাবে জ্বালাতন করছো? এবং নেলি তো তখনই ন্যাকা কান্না কাঁদতে শুরু করে দেয় যে লুসির জন্যই তো এমনটা হলো, লুসির জন্যই আমার সাথে জুলিয়া আন্টির ভুল বোঝাবুঝি হলো। এবং জর্জ তো তখনই নেলিকে ঠাস করে এক চড় মারে, মানে নেলি আজকে অনেক কটা চড় খেতেই এসেছিল। জর্জ লুসির হাত ধরে বলে ওঠে যে লুসি আমার একমাত্র স্ত্রী এবং আমি কেবলমাত্র ওকেই ভালোবাসি। তোমার সাহস হয় কি করে, তুমি আমাদের মধ্যে এইভাবে বিবাদ লাগাচ্ছ? এবার নেলি তো বলে ওঠে যে তোমরা কেউ আমার কথা শুনবে না, না আজকে আমি তোমাদের মজা দেখাবো। এবং তখনই সেখানে ডিউক জেন আসে। ডিউক জেন বলে ওঠে যে নেলি, তুমি মনে হয় নিজের পরিচয়টা ভুলে যাচ্ছ। এবং ডিউক জেন তখনই তার টাইগার শিলমোহর দেখায়, যেটা কিনা সবচেয়ে শক্তিশালী শিলমোহর ছিল। এবং এই শিলমোহর যার কাছে থাকবে তার ক্ষমতা মহারাজের ক্ষমতারই সমান ছিল প্রায় বলা যায়। ডিউক জেন বলে ওঠে যে নেলি, এবার বুঝতে পেরেছো আমার কত ক্ষমতা, সুতরাং আমার স্ত্রী যেটা বলবে সেটাই হবে। লুসিয়া তোমার পকেট মানি কাট করে দেওয়ার শাস্তি দিয়েছে, তাই তোমার সাথে এটাই হবে। এবং নেলি তো সেখান থেকে ভেগে যেতে বাধ্য হয়। এবার লুসি আর জুলিয়া তো বাড়িতে ফিরে আসে এবং লুসি বলে ওঠে যে মা, আমরা তো এখানে অনেক দিনই থাকলাম, এবার কি আমরা আবার ক্যাপিটালে ফিরে যাব? এবং জুলিয়া তো বলে যে ঠিক আছে চলো ফিরে যাই। এবং তখনই তো তাদের চেয়ারের পিছন থেকে জর্জ আর ডিউক জেন চলে আসে যে আমরাও তোমাদের সাথে ফিরে যাব। এবং তারা আবারও তাদের ক্যাপিটালে ফিরে আসে, কিন্তু তাদের রাগ ভাঙানোর কাজ কিন্তু এখনো জারি ছিল। আমরা দেখতে পাই ডিউক জেন তো নিজের হাত পুড়িয়ে জুলিয়ার জন্য কঞ্জি বানিয়ে নিয়ে আসে এবং সে তো একটি বাক্স দেখায় যেখানে সে জুলিয়ার লেখা সমস্ত কবিতা, সমস্ত ছবি সব জমিয়ে রেখেছিল।
ডিউক জেন বলে যে, "জুলিয়া, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমাকে আরেকটা সুযোগ দাও। আমি জানি ২০ বছরে আমি অনেক দোষ করেছি। কিন্তু দয়া করে আমায় আরেকটা সুযোগ দাও।" এবার জুলিয়া তো তখনই তাদের বিয়ের রাতের কথা মনে পড়ে যায় এবং তার মনে পড়ে যায় যে বিয়ের রাতেও কিন্তু ডিউক জেন তার ঘরে আসেনি এবং জুলিয়া তো ভাবছিল যে সে কি করবে? কারণ এত দিনের কষ্ট তার মধ্যে জমা হয়েছিল। আর জুলিয়া তো এখনও ডিউক জেনের সত্যিটা জানতো না। অপরদিকে তখনই সেখানে লুসি এবং জর্জও আসে। জর্জ তো লুসিকে আবারও সেই ছুরিটা গিফট করে, যেটা সে এখন নানা রকমের মণি-মুক্ত দিয়ে খোদাই করে দিয়েছিল। কারণ জর্জ জানতে পেরেছিল যে লুসি দামি গয়না বা মণিমুক্ত কতটা পছন্দ করে। জর্জ বলে যে এটার মাধ্যমে কি আমরা আমাদের সম্পর্কটা নতুন করে শুরু করতে পারি? এবং লুসি তো সেই ছুরি নিয়ে জর্জের বুকেই দুষ্টুমি করে খোঁচা মারে এবং জুলিয়া তো তখনই বলে ওঠে যে, "লুসি, তোমার যাই সিদ্ধান্ত হবে না কেন সেটার সাপোর্ট আমি করবই।" এবং তারা যখন এইসব কথা বলছিল তখনই সেখানে মহারাজের একজন দূত আসে এবং দূতটি জানায় যে মহারাজ লুসি এবং জুলিয়াকে ডেকে পাঠিয়েছে। এবার লুসি আর জুলিয়া তো সেখান থেকে চলে যায় এবং তখনই কর্মচারীটি জানায় যে জর্জ এবং ডিউক জেনের জন্য একটি ডিক্রি রয়েছে এবং সেই ডিক্রিতে মহারাজ জানিয়েছে যে মহারাজ তাদের বিবাহ বিচ্ছেদ মেনে নিয়েছে এবং মহারাজ তাদের আবারও দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিচ্ছে। মানে জর্জ এবং ডিউক জেনকে দ্বিতীয় বিয়ে করার আদেশ দেওয়া হচ্ছে। এবার এই ডিক্রি শুনে তারা দুজনেই তো বলে ওঠে যে, "না, আমরা এই ডিক্রি মানতে পারবো না। কারণ আমরা লুসি আর জুলিয়াকেই ভালোবাসি।" এবার কর্মচারীটি তো বলে ওঠে যে, "কিন্তু মহারাজের ডিক্রি তো অমান্য করা যাবে না।" এবং ডিউক জেন বলে যে, "আমি মহারাজকে গিয়ে নিজে এই ব্যাপারে বলবো।" এবার আমরা দেখতে পাই অপরদিকে জুলিয়া আর লুসি তো মহারাজের কাছে চলে এসেছিল এবং মহারাজ তাদের তক্ষুনি বলে যে, "তোমরা এখনই পিছনে গিয়ে লুকিয়ে পড়ো। আজকে তোমাদের দারুণ একটা নাটক দেখাবো।" আসলে মহারাজ খুব ভালো করেই জানতো যে জর্জ আর ডিউক জেনকে জুলিয়া আর লুসি ভুল বুঝছে। তাই তাদের ভালোবাসাটা কতখানি সেটা লুসি আর জুলিয়াকে দেখানোর জন্যই মহারাজ এই প্ল্যানটা করেছিল। এবার কিছুক্ষণের মধ্যেই সেখানে জর্জ আর ডিউক জেন হাজির হয় এবং তারা তো মহারাজকে আবেদন করে যে, "মহারাজ, এই ডিক্রি আপনি ফিরিয়ে নিন। আমরা দ্বিতীয় বিয়ে করতে পারবো না।" মহারাজ তো বলে ওঠে যে, "সেটা তো সম্ভব না। তাহলে তো তোমাদের শাস্তি দেওয়া হবে।" এবং তারা বলে যে, "আমরা শাস্তি দিতেও মঞ্জুর আছি। দরকার হলে আমরা আমাদের পদত্যাগ করে দেব। আমরা সবকিছু ছেড়ে সাধারণ মানুষ হয়ে যাব। কিন্তু আমাদের দ্বিতীয় বিয়ে করতে বলবেন না।" এবং এই সব কথা লুসি আর জুলিয়া তো আড়ালে দাঁড়িয়ে শুনতে পাচ্ছিল এবং তারা দুজনে তো মজা পাচ্ছিল যে তার মানে এই দুটো লোক তাদের ভালোই বাসে। এবং মহারাজ তো তখনই বলে ওঠে যে, "জুলিয়া, লুসি, পর্দার আড়াল থেকে বেরিয়ে এসো। এইবার তোমরা বুঝতে পেরেছ তো?" এবং লুসি আর জুলিয়া তো বুঝতে পেরেছিল। এবার তারা তো বাড়িতে ফিরে আসে এবং আমরা জুলিয়া এবং ডিউক জেনকে দেখতে পাই। জুলিয়া তো বলে ওঠে যে, "ডিউক, আমার একটা প্রশ্ন আছে যেটা আমি ২০ বছর আমার মনে চেপে রেখেছি। তুমি সত্যি করে বলো, বিয়ের আগে তো তুমি আমাকে পছন্দ করতে। তোমাকে বিয়ে করার জন্য আমি আমার বাবার সাথে কত ঝগড়া করেছি, কত কান্নাকাটি করিয়ে তাকে রাজি করিয়েছি। তাহলে বিয়ের পর তুমি এমন বদলে গেলে কেন? তুমি কেন সন্তান না হওয়ার জন্য ওষুধ খেলে? তুমি আমার থেকে দূরে চলে গেলে কেন?" এবার এই কথা শুনে ডিউক জেন বলে ওঠে যে, "আচ্ছা, তার মানে ব্যাপারটা এইটা। আর আমি এত বছর ধরে ভেবেছি তোমার মনে অন্য কেউ আছে।" এবং ডিউক জেন তো তখনই একটি বাক্স এনে দেখায়, যেখানে ডিউক জেন জুলিয়ার উদ্দেশ্যে কিছু চিঠি লিখেছিল ২০ বছর আগে। ডিউক জেন লিখেছিল যে, "আমি জানতে পেরেছি তোমার মনে অন্য কেউ আছে। তাই আমাদের সম্পর্কটা আমি শেষ করে দিতে চাই।" কিন্তু তারপরেও ডিউক জেন জুলিয়াকে খুবই ভালোবাসতো। তাই এই চিঠিগুলো সে কখনোই পাঠায়নি। এটা থেকেই প্রমাণিত হয় যে তাদের মধ্যে কত বড় একটা ভুল বোঝাবুঝি হয়েছিল এবং তারা তো কথা বলে সেই ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয়। অপরদিকে লুসি আর জর্জের মধ্যে সম্পর্ক ভীষণই হ্যাপি কাপলের মতো হয়ে গেছিল এবং এদিকে জুলিয়া এবং ডিউচেনের সম্পর্ক একদম ঠিক হয়ে যায়। ২০ বছরের ভুল বোঝাবুঝির পর তাদের সুখী দাম্পত্য জীবন শুরু হয় এবং এখানেই আমাদের এই মিষ্টি গল্পটা শেষ হয়। তো তোমরাই কমেন্ট করে জানাও যে লুসি আর জর্জ নাকি জুলিয়া আর ডিউক জেন, কাদের সম্পর্কের গল্পটা তোমাদের বেশি ভালো লেগেছে? আমারটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনে ক্লিক করে দিও। নাহলে নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে যে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।